প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম পদার্থ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাস নাম্বার 4। এখন আমরা বেশ কিছু অঙ্ক করব যেগুলো খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে গিয়ে বলি, এখানে প্রশ্ন লিখে রাখছি, এটা পরে আসতেছে। আজকে আমরা নদী রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এগুলো এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট হয়। তোমাদের কলেজ পরীক্ষায় প্রায় সময় এই নদী রিলেটেড অঙ্কগুলো থাকবে। তুমি খেয়াল করো, এই যে নদী, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, তাহলে নদীতে স্রোত নাই। নদীতে কি নাই? স্রোত নাই। সাঁতারও, তুমি সাঁতার কেটে পার হবা বা নৌকা দিয়ে পার হবা। সাঁতারও বা নৌকার ব্যাগ ধরলাম আমি ভি, সাঁতারও বা নৌকার ব্যাগ ধরলাম ভি। এখন নদীতে স্রোত নাই, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, তাহলে তুমি কত কোণে রওনা করবা? নদীতে যেহেতু স্রোত নাই, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, তো তুমি কত কোণে রওনা করতেছো? 90 ডিগ্রি কোণে। এখন নদীতে যদি স্রোত থাকে, ধরলাম স্রোতের বেগ ইউ। এখন নদীতে যদি স্রোত থাকে, নদীতে কি আছে? স্রোত আছে। নদীতে যদি স্রোত থাকে, তুমি যদি সোজা অপর পারে পৌঁছতে চাও, এখন তুমি যদি সোজা রওনা করো, তাহলে তুমি কি স্রোতে ধাক্কায় ধাক্কায় তোমাকে এই জায়গায় পৌঁছায় দেবে, তুমি এই জায়গায় পৌঁছতে পারবে না। আমার তুমি ধরতে পারছো? এখন নদীতে স্রোত আছে, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, এখন তুমি যদি সোজা রওনা করো, তাহলে স্রোত কি তোমাকে ধাক্কায় ধাক্কায় এই জায়গায় পৌঁছায় দিবে, তুমি সোজা এই জায়গায় পৌঁছতে পারবা না। তার মানে নদীতে যদি স্রোত থাকে, তুমি যদি সোজা অপর পারে পৌঁছতে চাও, তোমাকে তীর্যক ভাবে রওনা করতে হবে। তুমি যদি তীর্যক ভাবে রওনা করো, তোমাকে স্রোত ধাক্কায় 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 তোমাকে এই জায়গায় পৌঁছায় দিবে, তাই না? এবার আমরা ধরলাম এই স্রোতের বেগটাকে আমরা কি ধরছি? ইউ। আর নৌকা বা সাঁতারের বেগটাকে আমরা কি ধরছি? ভি। কারণ আমরা জানি, গত ক্লাসে আলোচনা করছি, দুটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা কি? আলফা। দুটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা কি? আলফা। দুটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা কি? থিটা। লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা কি? থিটা। তাহলে এই স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণটা কি? আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা কি? থিটা। তাহলে নদীতে যদি স্রোত থাকে, আমরা যদি সোজা অপর পারে পৌঁছতে চাই, তাহলে আমার কি করতে হচ্ছে? তীর্যক ভাবে রওনা করতে হচ্ছে। এখন এখান থেকে আমরা টেন থিটা, মানে লব্ধির দিকে সূত্রটা কি দেখো তো, চিত্র দেখো তো। লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউ এর সাথে। লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউ এর সাথে। লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে তার সাপেক্ষে হয়, তো লব্ধি ইউ এর সাথে কোণ উৎপন্ন করছে, ইউটা হবে নিচে একা। তাহলে ভি এর সাথে কি হবে? সাইন আলফা। ভি এর সাথে কি হবে? কজ আলফা। দেখো তো এখানে লব্ধিটা, এই যে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউ এর সাথে। আমরা গত ক্লাসে অঙ্ক করছি, লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে, পি হয় নিচে, কিউ এর সাথে কি হয়? সাইন, কিউ এর সাথে কি হয়? কস। লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে, কিউ হয় নিচে। অনেকক্ষণ আলোচনা করছে, কিন্তু এখানে দেখো তো লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউ এর সাথে। ইউ কি হবে? নিচে। ইউটা কি? স্রোতের বেগ। বিটা কি? নৌকার বেগ বা সাধারণ বেগ। আচ্ছা, চিত্র দেখো তো, এখানে থিটাটা কত ডিগ্রি? থিটা 90 ডিগ্রি। থিটাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি এই টেন থিটাটাকে লিখতে পারি 90। টেন 90 ডিগ্রির মান কি? অসংজ্ঞায়িত। তাহলে আমরা অসংজ্ঞায়িত আমরা কি লিখতে পারি? 1/0। কোনো কিছুকে জিরোতে ভাগ দিলে কি হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি।
তো tan 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত, আমরা 1/0 লিখতে পারি, 0 ভাগ দিলে অসংজ্ঞায়িত হয়। ভি cos আলফা। এখন আমি যদি আর গুণন করি, আর গুণন ইউ প্লাস ভি cos আলফা, আর গুণন কত হচ্ছে 0। তাহলে এখান থেকে দাও তো ভি cos আলফা সমান কি হয় মাইনাস ইউ। তাহলে এখান থেকে হতো তুমি cos আলফা সমান কি লিখতে পারতেছো মাইনাস ইউ বাই ভি। নদীর অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের মধ্যে এতটুকু জায়গা কিন্তু লাগবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো হতো cos আলফা সমান কত মাইনাস ইউটা কি ছিল স্রোতের বেগ, আর ভিটা কি ছিল নৌকার বেগ। cos আলফা সমান মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এখান থেকে তুমি আলফার মানটা বের করতে পারো। যদি স্রোতের বেগ দেওয়া থাকে, নৌকার বেগ দেওয়া থাকে, এখানে তুমি কার মান বের করতে পারবা, আলফার মান বের করতে পারবা। আচ্ছা, তাহলে আমি আবার বলি, নদীতে যদি স্রোত থাকে তুমি তীর্যকভাবে রওনা করছো, ধরলাম আলফা কোণে রওনা করছো। এখন তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, তাহলে এটা তোমার লব্ধি। ধরলাম লব্ধিটা স্রোতের সাথে থিটা কোণে আছে, স্রোতের সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে। তাহলে আমরা লব্ধির দিকে সূত্রকে জানি tan থিটা ইকুয়াল এটা, যেহেতু স্রোতের সাথে ওটা কি নিচে। এখন তুমি যে সোজা অপর পারে পৌঁছবা, এতে তোমার সময় লাগবে না? তুমি সোজা অপর পারে পৌঁছবা, তোমার কি লাগবে, কত সময় লাগবে। তুমি সময়ের মানটা কিভাবে বের করবা খেয়াল করো। তুমি তো জানো যে এস ইকুয়াল ভিটি, টি কি হচ্ছে এস বাই ভি, তাই না? তাহলে সময়ের সূত্রটা হয় এরকম, এই এসটা কি দূরত্ব, তাহলে এখানে দূরত্বটাকে এইখান থেকে লব্ধি, এখান থেকে এখানে দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, নদীর প্রস্থটাকে যদি আমি ডি দ্বারা প্রকাশ করি, তাহলে দূরত্ব কত হচ্ছে ডি, যত সময় সমান কত দূরত্ব বাই বেগ। তাহলে এই নদীর প্রস্থটাকে কি দ্বারা প্রকাশ করছে ডি, তাহলে নদীর দূরত্বটা কত ডি। আচ্ছা, ভিটা হলো বেগ, ভিটা কি বেগ। এখন বেগ যে আছে, বেগের লম্ব দিকে এটা হলো তোমার, আমি ক্লাস 6-এ তোমাকে তো আজকে তো ক্লাস নাম্বার 4, যখন তোমার ক্লাস নাম্বার 6 নিব তখন উপাংশ বুঝাবো। আপাতত শুনে রাখো যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে লম্ব দিকে উপাংশ হয় সাইন, উপাংশ কি হয় সাইন। ভেক্টর বিভাজনের ক্ষেত্রে লম্ব দিকে উপাংশ কি হয় সাইন। এই যে উপাংশ কথাটা বললাম, এই উপাংশ কথাটা আমি আজকে যেমন ক্লাস 4 না, আমি ক্লাস 6-এ উপাংশটাই বুঝাবো শুধু। আজকে শুধু তুমি শুনে রাখলা যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে লম্ব দিকে উপাংশ কি হয় সাইন। এখন বাচ্চারা বলতো, যদি আমরা সোজা অপর পারে পৌঁছতে চাই, আমার সময় শুরুটা কি ডি বাই কত ভি সাইন আলফা। তার মানে খেয়াল করো তো, এই সাইন এর সাথে সাইনের কি সম্পর্ক, টি এর সাথে সাইনের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। টি এর সাথে সাইনের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে সাইনের মান যদি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়, এই টি এর মান কি হবে সর্বনিম্ন। এর সাথে কি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে এর মান যদি সর্বোচ্চ হয়, এর মান কি হবে সর্বনিম্ন, ব্যস্তানুপাতিক উল্টা। তাহলে সাইনের মান যদি সর্বোচ্চ হয়, টি এর মান কি হবে সর্বনিম্ন। তার মানে তুমি তো জানো যে সাইনের সর্বোচ্চ মান কত 1, সাইনের সর্বোচ্চ মান কত 1। তার মানে এই সাইনের মান যখন 1 হবে তখন সময়টা কি হবে ন্যূনতম সময়। আর তখন সাইনের মান যদি 1 হয়, কি হয় 1 হয়, তাহলে থাকলো কি ভি। তার মানে পরীক্ষায় যদি তোমার সময় চাই, সময় কত, যে এখান থেকে ওই পারে যেতে সময় কত লাগবে, সময়ের সূত্র কি হবে ডি বাই ভি সাইন আলফা। আর যদি বলে ন্যূনতম সময়, তাহলে সাইনটা লাগবে না, শুধু কি লাগবে ডি বাই ভি। যদি প্রশ্ন বলে যে এই পার থেকে ওই পারে পৌঁছতে সময় কত লাগবে, তাহলে সূত্র কি হবে ডি বাই ভি সাইন আলফা। এই ভিটা কি বাচ্চারা, এই ভিটা হলো
নৌকার বেগ বা সাঁতারুর বেগ, মানে ভিটা হলো তুমি যে বেগে রওনা করবা। তুমি যদি 20 বেগে রওনা করো, ভি এর মান 20। নৌকা যদি 40 বেগে রওনা করে, ভি এর মান 40। আলফাটা কি? আলফাটা হলো তুমি যে কোন রওনা করবা। দেখো এই এটা কি সাঁতারুর বেগ বা নৌকার বেগ। দেখো সাঁতারু যে কোন রওনা করছে সেটা কি আলফা। তাহলে আলফাটা কি? তুমি যে কোনে রওনা করবা। ভিটা কি? তুমি যে বেগে রওনা করছো। আলফাটা কি? তুমি যে কোণে রওনা করছো। এখন যদি প্রশ্নের সময়ের মান চায়, সূত্র কি হবে? ডি বাই ভি সাইন আলফা। আর যদি এই পার থেকে ওই পারে পৌঁছতে সর্বনিম্ন কত সময় লাগবে বা ন্যূনতম কত সময় লাগবে, তখন সাইনটা লিখবা না, কারণ এই সাইনের সর্বোচ্চ মান কত? 1। এই সাইনের সর্বোচ্চ মানের জন্য টি এর মান কি হয়? সর্বনিম্ন। যদি ন্যূনতম সময় চায়, সূত্র কি হবে? টি ইকুয়াল টি বাই ভি। বাকিটুকু আমরা অঙ্ক করতে করতে বুঝবো। বাকি সবটুকু কথা আমরা অঙ্ক করতে করতে বুঝবো। আজকে ক্লাসে আমি 4টা উদ্দীপক পড়াবো। হ্যাঁ, এই 4টা উদ্দীপকই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমি এখন যে কথাগুলো বলছি, এই সবগুলো কথা তোমার যদি স্পষ্ট না হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি অঙ্ক করানোর সময় বারবার তোমাকে বুঝাই নেব। এই উদ্দীপক 1 এর সলভ। উদ্দীপক 1টা হলো যে কোনো একটি নদীতে একটি দ্বারের নৌকার বেগ যখন স্রোতের অনুকূলে তখন কত? ঘন্টায় 18 কিলোমিটার। আর যখন প্রতিকূলে তখন ঘন্টায় 6 কিলোমিটার। মনোযোগ শোনো, কোন নাম্বারে বলছে নৌকাটির বেগ কত। আমরা ধরলাম নৌকার বেগ ভি ও স্রোতের বেগ ইউ। প্রশ্ন মতে বলছে নৌকাটি যখন স্রোতের অনুকূলে যায় তখন তার বেগ কত? ঘন্টায় 18 কিলোমিটার। বাচ্চারা মনোযোগ শোনো, যখন অনুকূল মানে কি? একই দিক। অনুকূল মানে কি? একই দিক। অনুকূল মানে কি? স্রোত যেদিকে তুমি ওই দিকে সাঁতরাইতেছো, একই দিক। একই দিক হলে লব্ধির মান কি হয়? ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। গত ক্লাসে আলোচনা করছি, যখন আলফার মান 0 ডিগ্রি বা একই দিক, তখন লব্ধির মান কি হয়? সর্বোচ্চ এবং ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। আর যখন আলফার মান 180 ডিগ্রি বা বিপরীত দিক, তখন লব্ধির মান কি হয়? সর্বনিম্ন এবং তাদের কি হয়? বিয়োগফলের কি সমান। তাহলে যখন অনুকূল মানে কি? একই দিক। স্রোত যেদিকে তুমিও সেদিকে। আর যখন একই দিক, তখন লব্ধির মানটা কি হবে? এই ভেক্টর দুইটার যোগফলের কি সমান। 18 কিলোমিটার পার আওয়ার। আবার যখন প্রতিকূল মানে কি? বিপরীত দিক। স্রোত যেদিকে তুমি তার বিপরীত দিকে সাঁতার কাটতেছো, আর যখন বিপরীত দিক, তখন লব্ধির মানটা কি হবে? ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে এই মানটা কি হচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে যখন একই দিক তখন কি হয়? যোগফল। আর যখন বিপরীত দিক তখন কি হয়? বিয়োগফল। তার মানে যখন অনুকূলে তখন কি হচ্ছে? যোগফল। তার মানে যখন নৌকার বেগ স্রোতের অনুকূলে, তখন বেগ কি হচ্ছে? যোগফলের সমান। যখন নৌকার বেগ স্রোতের প্রতিকূলে, তখন কি হচ্ছে? বিয়োগফলের সমান। 1 যোগ 2 হতে 1 যোগ 2 হতে 11 2 যোগ করি কত হচ্ছে? 2v। 24 ভি কত? 12 কিলোমিটার পার আওয়ার। এই ভিটা কি? ভিটা কার বেগ? এই ভিটা হলো নৌকার বেগ। সুতরাং নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। এই ক নাম্বারে কিন্তু এই নৌকার বেগ কত বলছে। আচ্ছা, এখন আমি স্রোতের বেগটা বের করে ফেলবো।
আবার 1 বিয়োগ 2 হতে, 1 বিয়োগ 2 হতে, 1 আর 2 যদি বিয়োগ করি কত হচ্ছে 2u 12 বা 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ কত হয়েছে 6 কিলোমিটার আওয়ার। যদিও তোমার ক নাম্বারে শুধুমাত্র নৌকার বেগ চাইছে, শুধুমাত্র কার বেগ চাইছে, শুধুমাত্র নৌকার বেগ। আনসার আমার এখানেই শেষ হয়ে গেছিল। এই খ নাম্বারটা করার জন্য আমার স্রোতের বেগটা লাগবে, স্রোতের বেগটা বের করে রাখলাম। তাহলে বাচ্চারা তুমি এতটুকু কথা বুঝছো কিনা, যখন অনুকূলে যায় তখন কি একই দিক হয়, আর যখন একই দিক তখন কি হবে যোগফল, আর যখন প্রতিকূল, প্রতিকূল কি স্রোত যেদিকে তুমি তার বিপরীত দিকে, তাই তো? যখন প্রতিকূলে তখন হয় বিপরীত দিক, তখন কি হয় বিয়োগ ফলের সমান। যোগ করে আমরা নৌকার বেগ পাইছি, বিয়োগ করে আমরা স্রোতের বেগ পাইছি। এখন খ নাম্বারটা, খ নাম্বার বলছে নৌকাটিকে কোন দিকে, নৌকাটি কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম বা চিত্রের মধ্যে, এই চিত্রটা কিন্তু দেয়াই আছে, চিত্রের মধ্যে হয়তো লব্ধিটা, লব্ধিটা কি স্রোতের সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে। তাহলে চিত্রানুসারে আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল, লব্ধিটা কার সাথে গুণ উৎপন্ন করছে, ইউ এর সাথে। যেহেতু লব্ধি ইউ এর সাথে গুণ উৎপন্ন করছে, ইউ কি হবে নিচে, ভি এর সাথে কি হবে সাইন আলফা, ভি এর সাথে কি হবে কজ আলফা। প্রশ্ন হয়েছে যে তুমি কোন দিকে, তুমি কোন দিকে রওনা করলে সোজা অপর পারে বসবা। আমরা ধরে নিলাম যে তুমি আলফা কোণে রওনা করলে সোজা অপর পারে বসবা। ধরে নিলাম কি যে আমরা যদি আলফা কোণে রওনা করি সোজা অপর পারে বসবো। তাহলে চিত্র অনুসারে থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই ভি এর মান, এই ভি এর মান তুমি কত পাইছো? আচ্ছা ভি এর মান লিখলাম না, যাও পরে লিখি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। একটু আগে কিন্তু তোমাকে বুঝাইছি tan 90 ডিগ্রির মান কত 1/0 ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে খেয়াল করো, যদি আর গ্রহণ করি ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0, তাহলে এখান থেকে তুমি কজ আলফা সমান কত হয় মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা কত হচ্ছে কজ ইনভার্স ইউর সমান, ইউর সমান তুমি কত পাইছো 6, ইউ এর যে ইউ এর মান, ভি ভি সমান তুমি কত পাইছো 12, এই মানটা ক্যালকুলেটর বের করে দেখো আসবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে প্রশ্নটা কি ছিল, নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে। তাহলে আমরা কি বলতে পারি, নৌকাটিকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে নৌকাটিকে কত বেগে 12, নৌকাটিকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে, এই যে নৌকাটিকে দেখো, নৌকা এই যে আলফাটা কার সাথে কোন স্রোতের, এই যে ইউটা স্রোতের সাথে, এই নৌকাটিকে স্রোতের সাথে, নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং নৌকাটিকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। শুনতে পাইছো কথা? তাহলে প্রথমে বলছিল যে নৌকাটির বেগ কত,
তাহলে যখন অনুকূল বলছে, যখন নৌকাটি স্রোতের অনুকূলে যায়, অনুকূল মানে একই দিক, তো নৌকার বেগ আর স্রোতের বেগ কি হবে? যোগফল। কত যাচ্ছে? 18 কিলোমিটার পার আওয়ার। যখন প্রতিকূল, তখন নৌকার বেগ আর স্রোতের বেগ বিপরীত দিক, তখন কি হবে? বিয়োগফল। কত হচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার। আমরা যোগ করছি, নৌকার বেগ পাইছি। কোন দিকে চালনা করলে, যখনই কোন দিক বলবে তখন তুমি আলফার মান বের করবা। আমরা ধরে নিলাম নৌকাটিকে স্রোতের সাথে আলফা কোণে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে। তাহলে আমরা সূত্র অনুসারে এই সূত্রটা তোমাকে আগেই বুঝাইছিলাম, মানগুলো বসাইলাম 120 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে নৌকাটিকে এই 12 কিলোমিটার পার আওয়ার বেগে, নৌকাটিকে এই 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে। আশা করি তুমি উদ্দীপক ওয়ানটা বুঝছো। যদি কারো একটু প্রবলেম থাকে, কোনো উদ্বিগ্ন হয় না। আজকে ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা শুধু এই নদীর অঙ্ক বলাই করবো আমরা। এখন আমি আরো একটা উদ্দীপকে যাব। খেয়াল করো, যারা এই উদ্দীপকটা দেখে তোমার প্রাথমিক ধারণা হয়েছে, ভয় পায়ও না। আর একটা উদ্দীপক দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝে ফেলছো, গুড, পরবর্তী সবগুলো উদ্দীপক তোমার কাছে সহজ লাগবে। আর যারা একটু কম বুঝছো, আমি আরেকটা উদ্দীপক এখনই লিখবো, এই উদ্দীপকটা তুমি দেখলেই বুঝে ফেলবা। আজকে ক্লাসে আমরা মোট 4টা উদ্দীপক পড়বো। এই 4টা উদ্দীপক তুমি যদি দেখো, দেখবা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে, তুমি সবগুলো অঙ্ক পারবা। এখন আমরা উদ্দীপক 2-তে আসবো। দেখুন তো কমেডিসে উদ্দীপক 2 খেয়াল করো। সোজা অপর পারে যাওয়ার জন্য স্বপন ফেরিতে করে, তার মানে নৌকা দিয়ে যাচ্ছে না, সে কিনে যাচ্ছে, ফেরিতে যাচ্ছে। সে ফেরিতে যাক, স্পিড বোটে যাক, ট্রলারে যাক, সাঁতরায় যাক, এক কথাই ফেরিতে করে 15 কিলোমিটার পার আওয়ার বেগে নদী পার হওয়ার সময় দেখলো ফেরিটি সোজাসুজি রওনা হয়ে স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোত তো এদিকে, স্রোতের বেগ স্রোত এদিকে, কিন্তু সে ফেরিতে কি স্রোতের প্রতিকূলে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে তির্যক ভাবে যাচ্ছে, স্রোতের বেগ দেওয়া আছে। ক নাম্বারে বলছে লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের কত গুণ। খ নাম্বার বলছে ফেরিটির দিক পরিবর্তনের কারণ, যত সে সোজা না যাচ্ছে কি তির্যক ভাবে, দিক পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। বাচ্চারা খেয়াল করো, আমরা প্রথম ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। দেয়া আছে ফেরিটির বেগ 15 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি লব্ধি সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। তাহলে ভি এর মান কত? 15, ইউ এর মান কত? 10, 25 কিলোমিটার পার আওয়ার। 1 নং সমীকরণ দিলাম। আবার লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান। ভি এর মান কত? 15, ইউ এর মান কত? 10, 5 কিলোমিটার পার আওয়ার। 1/2 হতে তো আমরা এখানে কি বলতে পারি? ভাগ দিলে কত হয়? 5। লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মানের 5 গুণ। আমরা কি বলতে পারি? অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মানের
5 গুণ। লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মানের 5 গুণ হবে। তাহলে আমাদের ক নাম্বারটুকু আলোচনা করা শেষ। এখন খ নাম্বারটুকু, ফেরিটির দিক পরিবর্তনের কারণ। যখন নৌকার দিক বা ফেরির দিক বা সাধারণ দিক নির্ণয় করবা তখন তুমি আলফা নির্ণয় করবা। আলফা আমরা জানি, তোমাকে কিন্তু একটু আগে বুঝাইছি এটা। তো আমরা এই স্রোতের বেগ কি ধরছি ইউ, স্রোতের বেগটা কি ধরছি ইউ, আর ফেরির বেগটাকে আমরা কি ধরছি ভি। তাহলে এই লব্ধিটা দেখো তো, এই যে এই লব্ধি কার সাথে গুণ করছে? স্রোতের সাথে। ইউটা কি হবে নিচে, ভি এর সাথে কি হবে সাইন আলফা, ভি এর সাথে কি হবে কজ আলফা। তো চিত্র অনুসারে এই থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এই থিটা জায়গায় লিখতে পারি 90, থিটা জায়গায় লিখতে পারি থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত? 1/0। ইউ প্লাস ভি কজ আলফা। যদি আমি আর গণন করি কত হচ্ছে? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0। তাহলে কজ আলফা কি হচ্ছে? মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমরা আলফা সমান লিখতে পারতেছি কজ ইনভার্স। এই কজ ওই পাশে গেল কজ ইনভার্স। ইউ এর মান কত? 10। ভি এর মান কত? 15। বাচ্চারা সবাই এই মানটা ক্যালকুলেটারে বের করে দেওয়া, তো কত আসে? সবাই মানটা ক্যালকুলেটারে বের করো, দেখো কত আসে। আসলো কত? 131.81। তাহলে দেখো তো এই মানটা 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি। যদি সে 90 ডিগ্রি করে রওনা করতো তাহলে সে সোজা রওনা করতো। যদি সে 90 ডিগ্রি করে রওনা করতো সে কিভাবে রওনা করতো? সোজা। তাহলে আমরা কি পাইলাম? মানটা কি 90 থেকে কি বেশি? যেহেতু 90 থেকে বেশি, সে সোজা রওনা না হয়ে কি করবে? সে তির্যক ভাবে রওনা করবে। তখন আমরা কি বলতে পারি? যেহেতু আলফার মানটা 90 হতে বেশি, সুতরাং ফেরিটিকে সোজা রওনা না করে তির্যক ভাবে রওনা করতে হবে। তার মানে যদি আমরা দেখতাম যে আলফার মানটা কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। যদি আমরা দেখতাম যে আলফার মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে সে সোজা রওনা করছে। যেহেতু আলফা মান 90 ডিগ্রি না, 90 ডিগ্রি থেকে কি বড়, তার মানে সে সোজা রওনা না হয়ে কি করবে? তির্যক ভাবে রওনা করবে। তাহলে দেখো তো এই যে একটা নদী, তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও। যদি কোণের মানটা 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তার মানে তুমি কি সোজা রওনা করছো। যদি 90 ডিগ্রি না হয় তার মানে তুমি কি তির্যক ভাবে রওনা করছো। তাহলে আমরা দেখলাম যে এই আলফার মানটা 90 থেকে বড়, এই কারণে সে সোজা রওনা না করে তির্যক ভাবে রওনা করবে। তাহলে অঙ্কটা আমি আবার একটু প্রথম থেকে আসতেছি, খেয়াল করো। তুমি একটা জিনিস তো অবশ্যই খেয়াল করছো যে এই কাজটা এতটুকু কাজ আমরা গত অঙ্কটার মধ্যে করেছিলাম, আবারও করলাম। মানে নদীর প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই কাজটা লাগে। তো আমি অঙ্কটা আবার প্রথম থেকে তোমাকে একটু আলোচনা করি যে সোজা অপর পারে যাওয়ার জন্য স্বপন ফেরিতে করে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে ফেরির বেগ দেওয়া আছে কত? 15 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে ধরলাম ভি। স্রোতের বেগ দেওয়া আছে কত? 10। স্রোতের বেগ কত দেওয়া আছে? 10। স্রোতের বেগটা আমরা কি ধরলাম? ইউ। তো প্রশ্ন হলো লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের কত গুণ? আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি? ভেক্টর দুইটার যোগফলের সমান। এই ভেক্টর দুইটার যোগফলের সমান কত পাইলাম? 25। আমরা জানি লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান মিনিমাম,
লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান কত পাইলাম 5। আমরা 1/2 দিলাম, দেখলাম যে কত হয় 5। তার মানে লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মানের কত গুণ 5 গুণ। এইটাই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন, লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের কত গুণ হবে। খ নাম্বার বলছে ফেরিটির দিক পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। বাচ্চারা যেহেতু নদীতে স্রোত আছে, তুমি যদি সোজা রওনা করো তোমাকে স্রোতে ধাক্কায় ধাক্কায় তোমার কিন্তু সোজা অপর পারে পৌঁছে দিবে না, তুমি পাশে বসবা। এই কারণে যদি আমরা সোজা অপর পারে পৌঁছতে চাই আমাকে তির্যক ভাবে রওনা করতে হয়। এখন এখানে আমরা আলফার মানটা বের করে দেখলাম, আলফার মানটা কি 90 ডিগ্রি থেকে কি বড়। যদি দেখলাম আলফার মান 90 ডিগ্রি তাহলে আমরা সোজা রওনা করতাম। যেহেতু আলফার মান 90 ডিগ্রি থেকে বড়, এই কারণে ফেরিটিকে সোজা রওনা না করে আমাকে কি করতে হবে, তির্যক ভাবে রওনা করতে হবে। আর এই কাজটুকু তুমি এই নিয়ে কিন্তু 3 বার বুঝছো। আমি 1 নম্বর উদ্দীপক করার আগেই সূত্র বোঝানোর সময় এই জায়গাটা বুঝাইছিলাম, 1 নম্বর উদ্দীপকের সময় আমি এই কাজটা বুঝাইছিলাম। এখন আমরা উদ্দীপক 2 এর মধ্যেও এই কাজটা দেখলাম। আশা করি উদ্দীপক 2টা তুমি বুঝে ফেলছো, উদ্দীপক 2 তুমি বুঝে ফেলছো। যদি কারো কিঞ্চিত প্রবলেম থাকে আমি উদ্দীপক 3-তে আসবো। যখন আমি উদ্দীপক 3-তে আসবো তখন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা উদ্দীপক 2টা আশা করি তুমি বুঝে ফেলছো। আমি এখন উদ্দীপক 3 নিয়ে আসবো। উদ্দীপক 3টা পড়ানোর সময় তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে নদীর অঙ্ক। আজকে আমরা 4টা উদ্দীপক পড়াবো। যখন আমি 4টা উদ্দীপক শেষ করব তখন নদীর অঙ্ক তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো কোনো বাচ্চারা যদি থাকো যে তুমি এখনো নদীর অঙ্কগুলো বুঝছো না, তাহলে উদ্দীপক 3টা ভালো করে খেয়াল করবা। এখন আমি উদ্দীপক 3-তে আসবো। বাচ্চারা উদ্দীপক 3 খেয়াল করো, একটা চিত্র আঁকা আছে যার নদীর প্রস্থ দেয়া আছে 15 কিলোমিটার। স্রোতের সাথে সে কত গুণনা করছে, 30 ডিগ্রি গুণনা করছে। আগে বাংলা লেখাটা তোমাকে বলি। চিত্রে স্রোত যুক্ত একটি নদীর প্রস্থ 15 কিলোমিটার। অতিক্রম করার জন্য পিন্টু এ বিন্দু হতে সোজা অপর পারে বি বিন্দুতে সাঁতার কেটে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। সাঁতার কেটে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। ওই নদীতে স্রোতের বেগ দেয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের কারণে পিন্টু এবি বরাবর রওনা না হয়ে এসি বরাবর অপরে পৌঁছানো। ক নাম্বারটা বলছে, খ নাম্বারটা আমি পরে আলোচনা করবো। ক নাম্বারটা বলছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম আমি ক নাম্বারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। যত নদীটির প্রস্থ এবি 15 কিলোমিটার, তাই তো? তোমার কি বের করতে বলছে? এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব, এসি বের করতে বলছে। ভালো কথা। এখন তুমি খেয়াল করো, এটা বাদ দিলাম, পরে আসতেছি আমি। এতটুকু কত? 30 ডিগ্রি। এতটুকু 30 ডিগ্রি, তাই তো? যদি এতটুকু 30 ডিগ্রি হয়, একান্তর গুণ হবে এটা, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে কত? এবিসি, চিত্রটা খেয়াল করো। এই যে এবিসি, এটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি। আগে তুমি খেয়াল করো, এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, একান্তর কোণ হবে এটা 30 ডিগ্রি। এবং এই চিত্রটা খেয়াল করতে, এই যে এবিসি যে ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজটা কি সমকোণী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের বিপরীত বাহুটা হয় লম্ব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের বিপরীত বাহুটা কি ধরি আমরা? লম্ব। তাহলে আমরা যদি লিখি sin 30, এই sin 30, এবিসি যে ত্রিভুজটা, এই কোণটা যদি নেই, এই কোণটার বিপরীত বাহু কোণটা এটা,
এবিটা কি হবে? লম্ব। এবি যদি লম্ব হয় অতিভুজ কোনটা? এসি। আরেকটু তোমাকে ভালো করে বোঝাই। মনে করো আমি এটা বললাম না, এখানে লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম। এখন তো এইটা যদি 15 হয়, এইটাও কত? 15। এইটা যদি 15 হয়, এটাও কত হবে? 15। এখন তুমি খেয়াল করো তো যে সাইন 30, সাইন বলতে তুমি কি বলছো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এইটা। এইটা মানে কি? এবি। লম্ব বাই কত? অতিভুজ। অতিভুজ কোনটা? এসি। আরো কথা আছে তোমার, এই অঙ্কটা করার আগে আমি বলিনি, 30 ডিগ্রি। খেয়াল করো এখানে, এই যে এবি এর মান দেওয়া আছে 15, এসি এই মানটা তুমি বের করবা। এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই যে এবিসি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। আমি যদি বলি সাইন 30, বিপরীত বাহু কোনটা? এটা লম্ব। লম্ব কোনটা হচ্ছে? এবি। অতিভুজ কোনটা? এসি। এখন আমার প্রশ্ন হলো, কেন এখানে আমি সাইন নিলাম? কখন আমি সাইন নিব, কখন আমি টেন নিব, কখন আমি কজ নিব? বাচ্চারা তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি দেখবা যে কার মান দেয়া আছে আর কার মান চাইছে। কি বললাম? কার মান দেয়া আছে আর কার মান তোমাকে বের করতে হবে। চিত্রটার মধ্যে তুমি খেয়াল করো তো, এবির মান দেয়া আছে। কার মান দেয়া আছে? এবির মান দেয়া আছে, আর এসির মান চাইছে। তার মানে এখানে এবির মান দেয়া আছে, এসির মান চাইছে। তাহলে এই যে তোমার ত্রিভুজ এবিসি, এখানে যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির মধ্যে দেওয়া তো, যদি এইটা যদি কোণ হয়, এর বিপরীত বাহু এটা, তার মানে এটা লম্ব। এটা কি? লম্ব। এটা কি? অতিভুজ। এটা কি? ভূমি। ত্রিভুজ এবিসির এটার মধ্যে এটা কি? যদি 30 ডিগ্রি কোণটা হয়, এটা কোণের বিপরীত বাহু লম্ব। এটা কি তোমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে তুমি খেয়াল করবা কার মান দেয়া আছে। এই চিত্রটার মধ্যে এবির মান দেয়া আছে, তার মানে লম্বর মান দেয়া আছে। এসির মান চাইছে। কার মান চাইছে? এসির মান চাইছে। তার মানে কি? তোমার অতিভুজের মান চাইছে। তাহলে লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান চাইছে। লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান চাইছে। লম্ব এবং অতিভুজ এর মধ্যে কার সম্পর্ক? সাইনের। এই কারণে আমি সাইন লিখছি। যদি বিষয়টা এমন হইতো, যদি বিষয়টা এমন হইতো, যদি প্রশ্নে বলতো বিসি হোয়াট, যদি প্রশ্ন বলতো বিসি হোয়াট, সেই ক্ষেত্রে তুমি দেখো কার মান দেয়া আছে? লম্বের মান দেয়া আছে। কার মান চাইছে? ভূমির মান চাইছে। লম্ব এবং ভূমি এর মধ্যে কার সম্পর্ক? টেন। লম্ব এবং ভূমি এর মধ্যে কার সম্পর্ক? টেন। তখন তুমি কি লিখতা? লম্ব বাই ভূমি। তাহলে আমরা সাইন লিখবো না টেন লিখবো না কজ লিখবো, কি দেখে বুঝবো? আমরা দেখবো কার মান দেয়া আছে আর কার মান চাইছে। এই অঙ্কটার ক্ষেত্রে লম্বের মান দেয়া আছে, এসির মান চাইছে, তার মানে অতিভুজের মান চাইছে। লম্ব এবং অতিভুজ এর মধ্যে কার সম্পর্ক? সাইনের। এই কারণে আমরা কি লিখছি? সাইন 30 ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এসি সমান কত? এবি সাইন 30। এবির মান কত দেওয়া আছে? 15। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। কত হয়ে গেল? 30 কিলোমিটার। আগে দেখো এতটুকু অংশ বুঝছো কিনা। তুমি যদি এতটুকু অংশ বুঝো, তাহলে আমি খ নাম্বারে আসবো। আর একটু বলে দিই, মনে করো এই মানটা আমি 15 কিলোমিটার না বললে আমি বললাম 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। তাহলে এবির মান কত হইতো? 1.5 কত হইতো? 3 কিলোমিটার। যাই হোক, এখন তোমার প্রশ্নটা তুমি বুঝছো কিনা আমি আবারও একটা নদী ডাকতেছি। এই যে একটা নদী, নদীটার প্রস্থ দেয়া আছে 1.5 কিলোমিটার। তুমি
30 ডিগ্রি কোণে রওনা করছো এসি বরাবর এবং তুমি ওই পারে পড়ছো। আমি বললাম এই যে তুমি এদিক থেকে এইখান থেকে এখানে গেছো, এই অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করো। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে একান্ত কোণ এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বিসি তুমি খেয়াল করো, এ বিসি এই ত্রিভুজটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে এটা কি? লম্ব। এটা কি? ভূমি। এটা কি? অতিভুজ। আমি কি বলছি, তুমি কি খেয়াল করবা? কার মান দেয়া আছে আর কার মান চাইছে। তাহলে এখানে দেখো তোমার কার মান দেয়া আছে, লম্বের মান দেয়া আছে। কার মান চাইছে? এসি। এসি মানে কি? এখানে অতিভুজ। লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান চাইছে। লম্ব এবং অতিভুজ এর মধ্যে সম্পর্ক কি? সাইন। এই কারণে আমরা কি লিখছি? ত্রিভুজ এবিসি এ সাইন 30 সমান কত? লম্ব বাই অতিভুজ। আর বাকি ক্যালকুলেশনটুকু তুমি বুঝছো, আমি জানি। এখন আমি খ নাম্বারটুকুতে যাব। খ নাম্বার, ক নাম্বারটাকে তুমি বুঝে ফেলছো, এটা আমি আশা করি। খ নাম্বারটাতে যাব। খ নাম্বারটা তুমি যদি খেয়াল করো, বলছে এডি বরাবর পিন্টু সাঁতার কেটে, এডি বরাবর পিন্টু সাঁতার কেটে কি বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। এডি বরাবর সাঁতার কেটে পিন্টু বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। কথাকে শুনো, যেহেতু নদীতে স্রোত আছে তার মানে সে এ হতে রওনা হয়ে বিতে যদি পৌঁছতে চায়, তার মানে তাকে সোজা রওনা করলে চলবে না, তাকে কি করতে হবে? তীর্যকভাবে রওনা করতে হবে। কিভাবে রওনা করতে হবে? তীর্যকভাবে। কারণ প্রশ্ন হলো সে এই এডি বরাবর রওনা করছে, এডি বরাবর কি করছে? রওনা করছে। এই বরাবর রওনা করে সে বিতে পৌঁছতে পারবে কিনা। হ্যাঁ, কারণ আমরা ধরলাম ধরো স্রোতের বেগ প্রশ্ন কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে কত? 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। আর সাঁতারুর বেগ বা নৌকার বেগ দেওয়া আছে, এই চিত্রটার মধ্যে আমি একটু পরিবর্তন করলাম, এখানে মুছে ফেললাম, চিত্র দেখে দিলাম যে তোমার এই স্রোতের বেগ একটু মানে পরিবর্তন করলাম। স্রোতের বেগ দিলাম 3 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ, আর সাঁতারুর বেগ দিলাম 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অঙ্কটার মধ্যে স্রোতের বেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার। সাঁতারুর বেগ কত? 4। তার মানে সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যদি এডি বরাবর রওনা করে তাহলে সে সোজা অপর পারে পৌঁছবে কিনা, এটা তো মূলত বিষয়। আচ্ছা, এখন আমি শুধু চিত্রটা রাখলাম আর খ নাম্বার প্রশ্নটা রাখলাম। ধরি পিন্টু স্রোতের সাথে আলফা কোণে রওনা করলে বি বিন্দুতে পৌঁছবে। আমি সলিউশন করো, তোমার আগে আমি কিভাবে সলিউশন করবো সে তোমাকে বুঝে বলি। আমি দেখতে চাই এ হতে বিতে পৌঁছতে চাইলে তাকে কত কোণে রওনা করতে হবে। আমি প্রথম কি করব? এ হতে বিতে পৌঁছতে চাইলে তাকে কত কোণে রওনা করতে হবে সেটা আমি বের করব। বাকিটুকু সলিউশন তুমি পারো। দেখো, আমরা জানি tan 90, এই কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কার সাথে উৎপন্ন করছে? ইউ এর সাথে।
টেন 90 ডিগ্রি মান কত 1/0। তার মানে এই কথাগুলো তো তুমি আগেই জানতা, এই কথাটা তোমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে লাগবে। যদি আগুন করো ইউ প্লাস ভি কজ আলফা 0, তাহলে কজ আলফা এখানে তোমার হতো কজ আলফা সমান কত হয় মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স ইউ এর মান কত দেয়া আছে 3, ভি এর মান কত দেয়া আছে 4। সবাই এই আলফার মানটা ক্যালকুলেটর বের করো তো, দেখো তো কত আসে। আলফার মানটা ক্যালকুলেটর বের করো। (138.59) এখন মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো। এই কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি। এত যদি 30 ডিগ্রি হয় এতটুকু কত ডিগ্রি হবে 150। আগে এতটুকু বুঝছো কিনা? এতটুকু কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এতটুকু কত 150। তার মানে সে এডি বরাবর যে রওনা করছে, পিন্টু যে এডি বরাবর রওনা করছে, এডি বরাবর সে কত করে রওনা করছিল 150, তাই না? কারণ শোনো আমার কথা, আমরা দেখলাম এখানে কোন কত ডিগ্রি 138.59। কথা মনোযোগ দিয়ে শোনো, যদি পিন্টু এ হতে বিতে পৌঁছতে চায়, যদি পিন্টু এ হতে বিতে পৌঁছতে চায়, তাহলে তাকে কত কোণে রওনা করতে হবে 138 ডিগ্রি কোণে রওনা করতে হবে। যদি পিন্টু এ হতে বিতে পৌঁছতে চায় তাহলে তাকে কত কোণে রওনা করতে হবে 138 ডিগ্রি কোণে রওনা করতে হবে। কিন্তু এডি বরাবর যে সে রওনা করছে, সে কত কোণে রওনা করছে 150 ডিগ্রি কোণে রওনা করছে। তার মানে এডি বরাবর রওনা করলে দেখো তো, খেয়াল করো, এ হতে তুমি বিতে পৌঁছতে চাও, তুমি এডি বরাবর রওনা করছো, তাহলে এতটুকু যদি 30 ডিগ্রি হয় এতটুকু কত 150। আমরা দেখলাম এ হতে বিতে পৌঁছতে চাইলে আমার কোণ কত প্রয়োজন 138 প্রয়োজন, কিন্তু তুমি রওনা করছো কত কোণে 150। তার মানে তুমি 150 ডিগ্রি কোণ রওনা করলে এই বিতে পৌঁছবা না, তুমি পৌঁছবা এই জায়গায়। তুমি এ থেকে বিতে যদি পৌঁছতে চাও তোমাকে কত কোণে রওনা করতে হবে 138 ডিগ্রি কোণে রওনা করতে হবে। কিন্তু পিন্টু কত কোণে রওনা করছে 150 ডিগ্রি কোণে রওনা করছে। তার মানে কি এডি বরাবর রওনা করে সে বি বিন্দুতে পৌঁছতে পারবে না। যদি পিন্টু বি বিন্দুতে পৌঁছতে চায় তাহলে তাকে কত কোণে রওনা করতে হবে 138 ডিগ্রি কোণে রওনা করতে হবে। তাহলে আমরা মতামতটা কি দিতে পারি, এডি বরাবর রওনা করে বি বিন্দুতে পৌঁছানো যাবে না। বি বিন্দুতে পৌঁছাতে হলে পিন্টুকে 138.59 ডিগ্রি কোণে রওনা করতে হবে। কি বললাম যে তার মানে পিন্টু যদি এডি বরাবর রওনা দেয়, তার মানে পিন্টু যদি এডি বরাবর রওনা দেয় সে বিতে পৌঁছতে পারবে না। কারণ বিতে যদি এ থেকে যদি বিতে পৌঁছতে চায় তাকে কত কোণে রওনা করতে হবে 138 ডিগ্রি কোণে রওনা করতে হবে। কিন্তু পিন্টু কত কোণে রওনা করছে 150 ডিগ্রি কোণে রওনা করছে। এই কারণে আমরা সিদ্ধান্তটা কি জানাইলাম যে এডি বরাবর সে রওনা করছে কত কোণে রওনা করছে 150 ডিগ্রি কোণে। তার মানে আমরা কি এডি বরাবর রওনা করে সে বি বিন্দুতে পৌঁছতে পারবে না। বি বিন্দুতে যদি পৌঁছতে চায় তাহলে তাকে কত কোণে রওনা করতে হবে 138.59 ডিগ্রি কোণে রওনা করতে হবে। তাহলে অঙ্কটার প্রথমে আমরা
ক নাম্বারে এসি নির্ণয় করছিলাম, সেটা তো সহজ ছিল। খ নাম্বার প্রশ্নটা কি ছিল যে এডি বরাবর সাঁতার কেটে বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। তার মানে সে যে এডি বরাবর রওনা করছে, এডি বরাবর কত গুণে রওনা করছে, 150 ডিগ্রি গুণে রওনা করছে। আমি কি করলাম, আমি এ থেকে বিতে পৌঁছতে চাইলে কত কোণ লাগবে সেটা বের করছি। যদি দেখতাম এই কোণের মাত্রা 150, যদি দেখতাম এই কোণের মাত্রা কি 150, তাহলে বলতাম যে পিন্টু এডি বরাবর রওনা করে বিতে পৌঁছতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে এ হতে বিতে পৌঁছতে তার কোণ লাগবে কত, 138, কিন্তু সে রওনা করছে কত কোণে, 150। এই কারণে এডি বরাবর রওনা করে সে বি বিন্দুতে পৌঁছতে পারবে না। বি বিন্দুতে যদি সে পৌঁছতে চায় তাহলে কত গুণে রওনা করতে হবে, 138 ডিগ্রি গুণে রওনা করতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে এইখান থেকে যে এই কাজটা, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা এই কাজটা করতেছি, প্রতিটা অঙ্কের মধ্যে আমরা এতটুকু টাকা লাগতেছি, শুধু আমরা সিদ্ধান্তটা বলতেছি। তার মানে এই জায়গাটুকু নদীর প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই জায়গাটুকু আমাদের লাগবে। আর আশা করি তুমি এই সিদ্ধান্তটা বুঝে ফেলছো। হ্যাঁ, 3টা উদ্দীপক পড়াইছি, এখন আমি আরো একটা উদ্দীপক পড়াবো। ওই উদ্দীপকটা আর একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবে যে তোমার নদীর অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন উদ্দীপক 4 এ যাব। বাচ্চারা, আমরা 3টা উদ্দীপক পড়াইলাম। হ্যাঁ, তো এখন আজকে ক্লাসের লাস্ট উদ্দীপকটা পড়াবো। এই উদ্দীপকটা আমি অনেক সময় নিয়ে পড়াবো, প্রতিটা কথা আবার তোমাকে স্মরণ করায় দিব। উদ্দীপক 4টা দিয়ে একদম নদীর অঙ্কটা শেষ করে ফেলবো, কিন্তু হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবা। বাচ্চারা, উদ্দীপক 4 খেয়াল করো এবং এই ম্যাথটা দিয়ে সবগুলো অঙ্ক, এই অঙ্কটা তো বুঝবাই, এর আগে 3টা উদ্দীপক বুঝাইছি, ওইগুলো সব বুঝতে চেষ্টা করবো, একদম ক্লিয়ার হতে চেষ্টা করবা। দেখো, 30 মিটার চওড়া মানে নদীর প্রস্থ দেওয়া আছে 36 মিটার চওড়া এই নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের, এইখান থেকে বিতে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছলো। তো তুমি থেকে রওনা করছো, বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছলা। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। নদীর বিপরীত পারের বিসি দূরত্ব নির্ণয় করো এবং নদী পার হতে কত সময় লাগবে। আমি তোমাকে প্রথম ক নাম্বারটা নিয়ে আলোচনা করব, পরে খ নাম্বারে আসবো। দেয়া আছে নদীর প্রস্থ কত, 36 মিটার, তাই তো? নৌকার মানে এই নৌকার বেগ দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ দেয়া আছে 3 মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলছে নদীর বিপরীত পারে বিসি দূরত্ব নির্ণয় করো এবং সময় নির্ণয় করো। প্রথমে বিসিতে আসবো। একটু আগে তোমাকে যখন আমি 3 নাম্বার উদ্দীপক পড়াইছি, তখন তোমাকে বলছিলাম তুমি খেয়াল করবা যে কার মান দেয়া আছে এবং কার মান চাইছে। তখন তুমি চিত্রটা তুমি খেয়াল করো, এবি এর মান দেয়া আছে 36, এই কোণটা 37, ত্রিভুজ এবিসি। তোমাকে এই বিসির মান বের করতে বলছে। তারপর তুমি খেয়াল করো তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের বিপরীত বাহু লম্ব। এই যে কোণ, এই কোণটার বিপরীত বাহু এটা, তার মানে এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ, তাই না? তার মানে আমি বলছিলাম তুমি কি খেয়াল করবা, কার মান দেয়া আছে কার মান চাইছে। চিত্রের মধ্যে দেখো তো, কার মান দেয়া আছে, লম্বের মান দেয়া আছে, কার মান চাইছে, ভূমির মান চাইছে। লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি এর মধ্যে কার সম্পর্ক, টেনের সম্পর্ক। তাহলে 10 লম্ব বাই ভূমি। চিত্রের মধ্যে লম্ব কোনটা, এবি, ভূমি কোনটা, বিসি।
তাহলে তুমি কখন সাইন দিয়ে অঙ্ক করবা, কখন কস দিয়ে অঙ্ক করবা, কখন টেন দিয়ে অঙ্ক করবা, আমি তোমাকে কি ধরতে বলছি, আমি এটাই ধরতে বলছি। তুমি দেখবা যে কার মান দেয়া আছে আর কার মান চাইছে। তো আমরা দেখলাম চিত্রের মধ্যে লম্বের মান দেয়া আছে, ভূমির মান চাইছে। লম্ব এবং ভূমির মধ্যে কার সম্পর্ক টেনের, তাহলে আমরা টেন দিয়ে অঙ্ক করবো। এবং এখানে আমরা বিসি বের করব, টেন 37। এই যে এবি এর মান কত দেওয়া আছে 36, টেন 37 মানটা ক্যালকুলেটর বের করে দেখো কত আসে। দেখো 36 টেন 37 47.77। তাহলে কোন নাম্বার অঙ্কটুকুর প্রথম অংশটুকু তোমার শেষ। নদীর বিপরীত পারের বিসি এর দূরত্ব নির্ণয় করে এতটুকু অংশ শেষ। এখন এই অঙ্কটার মধ্যে কিন্তু আরো চাইছে, আরো কি চাইছে, নদী পার হতে কত সময় লাগবে। আমি কিন্তু তোমাকে আজকে ক্লাসের শুরুতেই সময়ের সূত্র পড়াইছিলাম। সময় সূত্র কি পড়াইছিলাম? তার মানে এখানে কার মান চাইছে, সময়ের মান চাইছে। সূত্র কি পড়াইছিলাম? ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। আমি বলছিলাম এই ডিটা হল নদীর প্রস্থ, যেটা কি নদীর প্রস্থ বা অতিক্রান্ত দূরত্ব। নদীর অতিক্রান্ত দূরত্ব যেটা কত, ডি এর মান কত দেয়া আছে 36। আমি বলছিলাম ভিটা কি, ভিটা হলো তুমি যে বেগে রওনা করবা, ভিটা হলো তুমি যে বেগে রওনা করবা, স্রোতের বেগ না। ভি হলো তুমি যে বেগে রওনা করবা। তুমি দেখো তো তুমি কত বেগে রওনা করছো, 10। আলফাটা হলো তুমি যে কোণে রওনা করবা, আলফা হলো তুমি যে কোণে রওনা করবা। দেখো তো তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে, তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে 37 ডিগ্রি কোণে রওনা করছো। তবে তোমার বেগ কত, 10, কত কোণে রওনা করছো, 37। তাহলে এই মানটা ক্যালকুলেটর দিয়ে বের করে দেখা কত আসছে। 36/10 sin 37, 5.98 সেকেন্ড। তার মানে সময় সূত্রটা কি, ডি বাই ভি সাইন আলফা। ডিটা কি অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্থ, ভিটা কি তুমি যে বেগে রওনা করবা, আর আলফাটা কি তুমি যে কোণে রওনা করবা। তাহলে তুমি এখানে তুমি কত বেগে রওনা করছো, 10 বেগে রওনা করছো। দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে কি নৌকা চলছে, নৌকাটি কত বেগে রওনা করছে, 10, কত কোণে রওনা করছে, 37। তাহলে আমাদের ক নাম্বার অংশটুকু শেষ হয়ে গেল। ক নাম্বার অংশটুকু কি ছিল, নদীর বিপরীত পারে দূরত্ব নির্ণয় করো এবং নদী পার হতে কত সময় লাগবে। ক নাম্বার অংশটুকু শেষ। তাহলে তোমাকে যখন আমি 3 নম্বর উদ্দীপক পড়াইছিলাম তখন ক এর এতটুকু অংশ তোমাকে আমি বুঝাই দিছিলাম। 3 নম্বর উদ্দীপকের সময় কিন্তু এতটুকু অংশ বুঝাইছিলাম, কিন্তু 3 নম্বর উদ্দীপকটার সময় আমরা সাইন ইউজ করছিলাম। কেন? ওইখানে ছিল লম্ব আর অতিভুজ সাইন, কিন্তু এই অঙ্কটার মধ্যে কি লম্ব আর ভূমি, এই কারণে 10। আর এই অংশটুকু আজকে ক্লাসের প্রথমেই সূত্র বোঝানোর সময় আমি সময়ের সূত্রগুলো বুঝাইছিলাম, এটা হলো সময়ের সূত্র। আশা করি তুমি ক নাম্বার অংশটুকু বুঝে ফেলছো। এখন আমরা খ নাম্বারটুকু নিয়ে আলোচনা করবো। খ নাম্বার তুমি প্রশ্নটা একটু খেয়াল করো। খ নাম্বার প্রশ্নটার মধ্যে লেখা আছে, দেখো যে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে সরাসরি এ থেকে বিতে পৌঁছতে চাও, এ থেকে বিতে পৌঁছতে চাও, মানে কি তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও। মাঝির কি ব্যবস্থা নিতে হবে, মাঝি এ থেকে বিতে যেতে চায়, মানে কি সোজা অপর পারে পৌঁছতে চায়, তাকে কি ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা জানি সেই তোমার পুরাতন সূত্রটা 10 90, যেহেতু তুমি সোজা অপর পারে বুঝবা কত ডিগ্রি, 90 ডিগ্রি, ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আগের সূত্রটাই, কারণ এটা সবসময় আমাদের লাগবে। 10 90 অসংজ্ঞায়িত 1/0 ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। যদি আমি আর গ্রহণ করি ইউ প্লাস ভি কজ আলফা 0, তাহলে কজ আলফা কি হয়েছে
cos আলফা মাইনাস ইউ বাই ভি। তাহলে আমরা আলফা সমান কি লিখতে পারি, cos ইনভার্স ইউ এর মান কত দেয়া আছে 3, ভি এর মান কত দেয়া আছে 10। সবাই এই মানটা ক্যালকুলেটর বের করে দেখো কত আসে, ক্যালকুলেটর বের করে দেখো কত আসে, -3/10। cos ইনভার্স -3/10 107.45। তার মানে আমরা কি বলতে পারি, আমরা সিদ্ধান্তটা এটাই বলতে পারি যে মাঝিকে এ হতে বিতে পৌঁছাতে চাইলে স্রোতের দিকের সাথে 107.45 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে। আমাদের প্রশ্ন কি ছিল, নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে সরাসরি পৌঁছাতে হলে মাঝির কি ব্যবস্থা নিতে হবে। তার মানে সে যদি এ থেকে বিতে পৌঁছতে চায় তাহলে মাঝিকে কত কোণে রওনা করতে হবে, 107.45 ডিগ্রি কোণে রওনা করতে হবে। বাচ্চারা তোমাদের কাজ হলো এই যে 4টা উদ্দীপক পড়াইছি, এই 4টা উদ্দীপকের সলিউশন, 4টা উদ্দীপক বাসায় অনেক সময় নিয়ে বুঝে খাতা কলমে লিখে করবা। এই 4টা উদ্দীপকে যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে আমাকে কল করবা, ইনবক্সে যোগাযোগ করবা, যদি কারো সম্ভব হয় অফিসে আসবা, আমার সাথে দেখা করবা। তোমার কাজ হলো এই 4টা উদ্দীপক অনেক ভালো করে বোঝা। যদি 4টা উদ্দীপক তুমি ভালো করে বুঝো তাহলে নদীর অঙ্কগুলা তোমাদের কলেজ পরীক্ষায় কিন্তু আসে। নদীর অঙ্কগুলা যদি কলেজ পরীক্ষায় আসে তুমি সহজেই সলভ করতে পারবা যদি তুমি এই 4টা উদ্দীপক অনেক ভালো করে বুঝো। তাহলে কি বললাম, এই 4টা উদ্দীপকে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করছো অথবা ইনবক্সে যোগাযোগ করছো, যদি সম্ভব হয় অফিসে আমার সাথে দেখা করছো। কিন্তু এই নদীর এই 4টা অঙ্ক তোমাকে অনেক ভালো করে শেষ করতে হবে। আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আমি তোমাকে বুঝাই দিছি। এতে তোমার যদি কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে তুমি যোগাযোগ করছো। তোমার কাজ হলো এই 4টা উদ্দীপকের পড়া আজকে অনেক সুন্দর করে ভালোভাবে শেষ করবা। শুনতে পাইছো? ভালো থাকো, সুস্থ থাকো।